সুধী দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কথা অনুষ্ঠানে। কিছু লোকের গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু সবসময়ই থাকে, কিন্তু অধিকাংশ মানুষের কাছেই এটা স্বপ্ন মাত্র। বাংলাদেশ খাদ্যে স্বনির্ভরতা অর্জনের দ্বার প্রান্তে। তারপরেও দ্রব্যমূল্য বৃদ্ধি, উৎপাদন থেকে বাজারজাতকরণের মাঝখানে সিন্ডিকেটের কালো হাতের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো সর্বস্তরের লোকজনের মাঝে সুষমতা নিয়ে পৌঁছতে পারছে না। পাশাপাশি রয়েছে খাদ্যে ভেজাল, ফরমালিন এবং ফসলের মাঠে অতিরিক্ত কীটনাশক প্রদান। এ সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি খাদ্য বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি বাঁধন। আমি চাঁদনি। শুরু করতে যাচ্ছি শিশুদের মুখোমুখি জবাবদিহিতামূলক ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কথা। মাননীয় মন্ত্রী, আমার নাম জুমা আক্তার। আমি পুরান ঢাকা চাঙ্কারপুল থেকে এসেছি। আমরা জানি আপনার বাবা কৃষি বিশেষজ্ঞ ছিলেন, আপনিও একজন কৃষি বিশেষজ্ঞ। আপনি কি আপনার বাবার পেশা দেখে এই পেশায় এসেছেন? তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি বিটিভিকেও আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমার খুব ভালো লাগছে আজকে এই ছোট ছোট ভাই বোনদের মাঝে আসতে পেরে। আমি খুবই আশাবাদী মানুষ। আমি বিশ্বাস করি তোমরা আগামী প্রজন্মের নাগরিক, তোমরাই বড় হয়ে আমাদের মতো আমাদের চেয়ে অনেক ভালো দেশের নেতৃত্ব দিবা। আমার প্রশ্নটি ভালো লেগেছে। আমার পিতা, আমি যখন আমার বয়স 4 বছর, আমার ছোট ভাই মাত্র 18 মাস, এত কম বয়সে আমার পিতা মারা গিয়েছেন। সে অনেক পুরনো কথা। আমার পিতা কৃষি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করতেন। উনি বিশেষজ্ঞ ছিলেন না, ছোট চাকরি করতেন। তো সরকারি চাকরি, 50-এর দশকের প্রথম দিকের কথা। হয়তো সবসময় আম্মার কাছে গল্প শুনেছি, মা বলেছে যে এরকম তোমার আব্বা কৃষিতে চাকরি করতো। তখন মণিপুরি ফার্ম বলে আমাদের এখন যেটা পার্লামেন্ট, এই পার্লামেন্টের এখানে মণিপুরি ফার্ম ছিল। আমরা ছোটোকালে বইয়ে পড়েছি ফার্ম অ্যান্ড ফার্ম, ইংরেজি পেয়ার অফ ওয়ার্ডস, দুইটার দুই অর্থ। ফার্মের উদাহরণ দিয়ে বলা হতো যে মণিপুরি ফার্ম, এটা ভারতের মধ্যে একটা অন্যতম আধুনিক এবং অনেক সবচেয়ে বড় কৃষি উন্নত ফার্ম। এই ফার্মে উন্নত মানের গাভী, উন্নত মানের চাষাবাদ, বিভিন্ন ফসল, বিভিন্ন সবজি। তখন আমাদের দেশে, এখন তোমরা টমেটো খাও, সেই সময় মানুষ টমেটো খেতে জানতো না। ফুলকপি, বাঁধাকপি এগুলো জনপ্রিয় ফসল ছিল না। সেই সময় এই মণিপুরি ফার্মে এগুলো আবাদ হতো, টমেটোর আবাদ হতো। পরে আস্তে আস্তে এগুলো মানুষের মাঝে জনপ্রিয়তা পেয়েছে। কতগুলো শাকসবজি এগুলো পশ্চিমা বা ইউরোপিয়ান দেশের উন্নত দেশের সবজি ছিল। তো এই মার কাছে অনেক গল্প শুনেছি, সেটিও আমাকে কিছুটা উদ্বুদ্ধ করেছে। আর একটি হলো যে আমি গ্রামের ছেলে, কৃষিতে এটাও বলা হয়েছে যে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে কৃষি বিজ্ঞানী হলে খুব তাড়াতাড়ি চাকরি পাওয়া যাবে, সেটিও বাস্তবতা, সেটিও আমাকে উদ্বুদ্ধ করেছে দুটি। এবং পরবর্তীতে যখন এই পেশায় এসেছি, মনে হয়েছে যে বাংলাদেশের এখনও 70% মানুষ তারা গ্রামে বাস করে এবং তাদের জীবিকার উৎস মূলত কৃষি। আমাদের অর্থনীতিও কৃষিকে কেন্দ্র করে আবর্তিত। কাজে সব বিবেচনায় বাংলাদেশের অর্থনীতিতে কৃষি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর এবং এই কৃষি এবং কৃষকের কল্যাণে মঙ্গলে কাজ করার সুযোগ রয়েছে। বিভিন্ন দিক যে বিবেচনা করে এই পেশায় এসেছি। তো পরবর্তীতে এসে খুব ভালো লেগেছে এবং অনেক কাজ করার সুযোগ পেয়েছি। এই প্রশ্ন করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমার নাম জান্নাতুল। আমি এসেছি পুরান ঢাকা চানখারপুল থেকে। আমি ক্লাস 6-এ পড়ি, তার পাশাপাশি শিশু প্রতিনিধি হিসেবে কাজ করি। মাননীয় মন্ত্রী, আমি ঝুমার প্রশ্নের সূত্র ধরে বলতে চাচ্ছি, আপনার বাবা কৃষি মন্ত্রণালয়ে চাকরি করতেন এবং আপনিও কৃষি মন্ত্রণালয়ে কাজ করছেন। আপনার সন্তানদের মধ্যে কেউ কি এই কাজে জড়িত? আমার 2 ছেলে 1 মেয়ে। আমার বড় ছেলে সে IBA থেকে BBA করে সে কিছুদিন চাকরি করেছে ওয়েস্টার্ন ইউনিয়নে। এখন সে আমেরিকার
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে, এটা খুবই ভালো ইউনিভার্সিটি, অনেক উন্নত মানের, প্রায় হার্ভার্ডের কাছাকাছি। সেই ইউনিভার্সিটিতে সে মাস্টার ডিগ্রি করছে ফিল্ম অ্যান্ড আর্টসে, সম্পূর্ণ একটা আলাদা জগতে। আমার কৃষি পেশায় আসে নাই। ছোট ছেলে সে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে MBA করছে, BBA পাশ করে। তৃতীয় আমার মেয়ে, সে ভিক্টোরিয়ানসি স্কুলে ক্লাস 9-এ পড়ে। সেও কৃষিতে আসবে কিনা জানি না, তার জন্য অপশন রয়েছে এখনো, যদি সে ভালো মনে করে এটি একটি ভালো প্রফেশন, আসতেও পারে। তবে অনেক কাজ করার, মানুষের কল্যাণে মঙ্গলে অনেক কাজ করার সুযোগ রয়েছে কৃষিতে। আমার ছেলে মেয়েরা না আসলেও তোমরা আসবে। মাননীয় মন্ত্রী, আমি রিমা আক্তার, কৃষি বিদ্যালয়ের গবেষণার সবচেয়ে বড় অর্জনগুলো আমরা জানতে চাচ্ছি। তোমাদের একটা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য থাকে 3টি। একটি হলো যে জ্ঞান বিতরণ করা, ছাত্রদের পড়ায় জ্ঞান দেওয়া। দ্বিতীয়ত হলো যে পৃথিবীর বিভিন্ন দেশে জ্ঞান আছে, গবেষণা হয়, অনেক প্রযুক্তি আবিষ্কার হয়, অনেক নতুন নতুন আবিষ্কার আসে, সেইগুলো এই দেশে নিয়ে আসা। তৃতীয়ত হইল টু জেনারেট নলেজ, অর্থাৎ জ্ঞান আবিষ্কার করা, নতুন নতুন আবিষ্কার করা। যেমন একটা ধানের জাত আবিষ্কার করা, কিংবা ধান এই যে কিভাবে পানির মধ্যে, যেমন একটা লবণের মধ্যে ধান করতে পারে না, লবণাক্ত পানিতে স্যালাইন ওয়াটারে, যেমন এখন যদি ক্লাইমেট চেঞ্জের সমুদ্রের উচ্চতা বাড়তেছে, যে সমুদ্রের উচ্চতা বাড়ে তাহলে আমাদের অনেক জমি লবণাক্ত হয়ে যাবে। এমনিও লবণাক্ত জমি আছে, সেখানে কোনো ফসল হয় না। একজন বিজ্ঞানী যদি একটা ধানের এমন জাত আবিষ্কার করতে পারে যেটা নোনা পানিতে হবে, কিংবা পানির মধ্যে অনেক দিন ডুবে থাকতে পারবে, বন্যা আসলে নষ্ট হবে না, সেটা হবে একটা আবিষ্কার। এটাও বিশ্ববিদ্যালয়ের কাজ। তো কৃষি বিশ্ববিদ্যালয় প্রায় এই আমরা 60-এর দশকে, এটি 60 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অনেক ছাত্র তারা শিক্ষা এখান থেকে লেখাপড়া করে BSc মাস্টার্স এবং PhD, ব্যাচেলার, মাস্টার্স এবং PhD ডিগ্রি করছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। এই যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, এখানে সবই বেশিরভাগই কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এখান থেকে বেরিয়ে এসে তারা যে ধানের বিভিন্ন জাত, আমরা যখন ছোট ছিলাম 1 বিঘা জমিতে এই 5 মণ 6 মণ ধান হতো, এখন 1 বিঘা জমিতে 30 মণ 35 মণ ধানও হয়। এমন ধানের জাত বিজ্ঞানীরা আবিষ্কার করছে। কাজে কৃষি বিশ্ববিদ্যালয় এরকম আরও অনেক, কি কতটুকু সার দিতে হবে, আগে সার দিতে না জানতে না মানুষ, সার দেওয়া, এরকম অনেক অবদান এই কৃষি বিশ্ববিদ্যালয় রেখেছে। তারপরে গাভীর জাত আবিষ্কার করেছে। আগে আমরা যখন ছোট ছিলাম একটা গাভী তোমার দুধ দিত 5 লিটার, কিংবা এই 4-5-6 লিটার দিলে একটা মানুষ দেখতে আসতো সেই গাভী। এখন বাংলাদেশে একটা গাভী থেকে 30 লিটার, 30 কেজি বা 30 লিটার হওয়া সম্ভব, মানে দুধ হয়। এগুলো যারা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা করে তারা এগুলো যারা আবিষ্কার করছে, তাদের মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অবশ্যই রয়েছে। তো কাজেই কৃষি বিশ্ববিদ্যালয় অনেক অবদান রাখছে দেশের কৃষি উন্নয়নে। 7.5 কোটি মানুষ, যখন আমরা দেশ স্বাধীন হই 71 সাল, 1 কোটি 10 লক্ষ টন চাল উৎপাদন হইতো, এখন হয় 3 কোটি 30 লক্ষ টন। তাহলে কি 3 গুণ বাড়ছে। এবং জনসংখ্যা ছিল 7.5 কোটি, এখন হয়েছে 16 কোটি। তো 16 কোটি মানুষের তোমার খাওয়ার কোনো অভাব নাই। একদম বাংলাদেশে এখন খাদ্যের দাম, মানে চালের দাম এত কম যে চাষিরা বিক্রি করতে পারছে না। এখন উল্টা খাদ্যমন্ত্রীকে গালাগালি করে যে চালের দাম নাই কেন, খাদ্যের দাম এত কম কেন, আমরা ধান উৎপাদন করে আমরা ধান বিক্রি করতে পারতেছি না, আমাদের লাভ হচ্ছে না। মাননীয় মন্ত্রী, আমি সজল, ক্লাস 9-এ পড়ি, ঢাকা মোহাম্মদপুর থেকে এসেছি। বর্তমানে দরিদ্র মানুষের আয়ের বেশিরভাগ চলে যায় খাবারের মধ্যে, খাবার কিনতে। বাকি আয় দিয়ে তাদের যে অন্যান্য চাহিদা তা তারা পূরণ করতে পারছে না। এর প্রধান কারণ হলো দ্রব্যমূল্য বৃদ্ধি। তাই মাননীয় মন্ত্রী, দ্রব্যমূল্য হ্রাস এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সবার জন্য সহজলভ্য করা আপনার মন্ত্রণালয়ের পদক্ষেপ কী? আসলে খাবার সহ অন্যান্য জিনিসপত্রের দাম বেশি, এটা আমি অস্বীকার করব না। কিন্তু আরেকটি জিনিস তোমাদেরকে দেখতে হবে যে আয়ের সাথে এটা সঙ্গতিপূর্ণ কিনা। একজন মানুষের যে আয় আছে সেই আয় দিয়ে সেই আয়ের তুলনায় জিনিসের দাম বেশি কিনা। আমাদের দেশে খাবারটা মূলত কিন্তু ভাতই খাই আমরা বেশি, ভাতের সাথে একটু সবজি, একটু মাছ। কিন্তু বিদেশে চায়নায় কিংবা ইউরোপের, আমেরিকার ওই সকল দেশে ভাত খায় কম, তার সাথে তারা খায় মাংস, দুধ, ডিম, তারপরে অন্য অন্য পুষ্টি জাতীয় খাবার। তো বাংলাদেশে এই খাদ্যের চালেরই খুব অভাব ছিল। আমি আবারও বলছি, আমরা যখন ছোটো ছিলাম তোমরা বিশ্বাস করবে না,
ওই যে উপস্থাপক খুব সুন্দরভাবে বলছিল যে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, এটা কিন্তু সব মানুষের ছিল না। গ্রামের মধ্যে 8-10 জন যারা বড় গৃহস্থ ধনী মানুষ তাদের ঘরেই ছিল, বাকি মানুষ অনেক কষ্ট করত। কার্তিক মাস আসলে কারো ঘরে খাবার থাকতো না। এই 2004-5 সালে যখন 4 দলের জোট সরকার ক্ষমতায় ছিল, নীলফামারী, তারপরে গাইবান্ধা, এই সমস্ত নদী ভাঙ্গা এলাকায় মঙ্গা হতো। মঙ্গা মানে আধা দুর্ভিক্ষ, অনেক মানুষ না খেয়ে মারা যেত। আমরা যখন ক্ষমতায় আসলাম বললাম যে কেউ না খেয়ে থাকবে না, আমরা সবার খাওয়া নিশ্চয়তা দিব। এবং আমরা যখন আসি চালের দাম ছিল 35-40 টাকা, 50-60 টাকাও ছিল। সেই চালের দাম এখন 24 টাকা, 20 টাকা, 22 টাকা, 26 টাকা, এরকম 30 টাকার নিচে নেমে আসছে। কাজেই আমরা কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা চালের দাম কমানোর চেষ্টা করেছি। আগে মানুষের একটা শ্রমিক মাঠে কাজ করে সে পাইতো 125 টাকা, এখন 250 টাকার নিচে, 300 টাকার নিচে কোনো কামলা বলে বা লেবার ক্ষেত মজুর পাওয়া যায় না। 300 টাকা দিয়ে আগে 8-10, এখন 8-10 কেজি চাল কিনতে পারে। আর আমরা যখন ছোটো ছিলাম দেখছি অনেক আশ্বিন কার্তিক মাস, আষাঢ় জ্যৈষ্ঠ মাসে এই সময় বাংলাদেশে খুব অভাব পড়ে। কেন? কার্তিক মাস হলে আমন কাটার আগে, তখন মানুষের ঘরে খাবার থাকতো না, তখন মানুষ চাল কিনতে পারতো না, কারো ঘরে কাজ থাকতো না, কাজও নাই, তারা শুধু ভাত খাওয়া দিলে কাজ করে দিত। কিন্তু এখন কিন্তু সেই অবস্থা নাই, এখন অনেক ভালো। অন্যান্য জিনিসপত্রের দাম বেশি, তো তাদের অনেক খরচ হয়ে যায়, আমি অস্বীকার করব না। কাপড় চোপড় কিনতে, ছেলেমেয়ের শিক্ষার খরচ, তারপরে আরও অন্যান্য ওষুধপত্র, সাংসারিক অনেক খরচ আছে। এ সরকার আপ্রাণ চেষ্টা করছে যে মানুষের আয় যাতে বাড়ে এবং সেই আয় দিয়ে তাদের জন্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিনতে পারে। তবে আমি এইটুকু বলতে পারি, শিক্ষা, বস্ত্র, কাপড়, ঘরবাড়ি, এগুলোতে মানুষের আয় বেড়েছে, গ্রামে এখন ঘরবাড়ি হচ্ছে, জীবনযাত্রার মান বেড়েছে। আগের যে হাহাকার অভাব ছিল সেটা কিন্তু আর বাংলাদেশ, আগে লেংটি পড়তো মানুষ, কারো গায়ে কাপড় থাকতো না, স্যান্ডেল থাকতো না, এখন গ্রামে যাওয়া কোনো মানুষ খালি গায়ে থাকে না। ইনশাল্লাহ আমরা দেশ স্বাধীন করেছি মুক্তিযুদ্ধ করে, কিন্তু অনেক ভালো অবস্থা। মাননীয় মন্ত্রী, আমার নাম সুমাইয়া আক্তার সুমি, আমি 10ম শ্রেণীতে পড়ি, কল্যাণপুর নতুন বাজার থেকে এসেছি। সব খাবার সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব না, মাছ মাংস তো নাই, শাকসবজিতেও আগুনের মতো দাম, তাহলে মানুষ কি খেয়ে বাঁচবো? এখন দেখতে হবে যে শাকসবজির দাম বেশি, কিন্তু একটা শাকসবজি, আমরা বলি, আমি একজন কৃষিবিদ, কৃষি বিজ্ঞানী, শাকসবজি করার জন্য অনেক শ্রম দিতে হয় কৃষককে, অনেক সার দিতে হয়, পানি দিতে হয়। শাকসবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম, এগুলো করার জন্য অনেক খরচ। যে চাষি যারা উৎপাদন করে তারা বিক্রি করে যদি লাভ না করতে পারে, তাহলে কি তারা করতে চাবে? যে করবে না, তারও তো দেখতে হবে। আবার এদিকে মানুষের সীমিত আয়ের মানুষ যারা ছোট চাকরি করে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, তো তুমি যেটা বলছো যে বাজারে আগুন, তারা খাওয়া দরকার, তাদের দুধ, মাছ, মাংস। আমাদের ছোট ছোট বাচ্চা, তাদের ভালো খাবার না খেলে তাদের তো হবে না, মেধার বিকাশ হবে না, বড় হবে না, গ্রোথ স্টান্টেড হয়ে থাকে, হয়ে থাকে, বড় হয় না, তারা খাটো হয়। তো এগুলো বিবেচনায় রেখে আমরা চেষ্টা করছি, এটা বলে সোশ্যাল সেফটি নেট, সামাজিক নিরাপত্তা, অর্থাৎ গরিব মানুষকে সাহায্য সহযোগিতা দেওয়া। এই সরকার কিন্তু গরিব মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য একটা কর্মসূচি করেছে, কর্মসংস্থান কর্মসূচি, দরিদ্রদের জন্য কর্মসংস্থান। এই কর্মসূচির মাধ্যমে যারা গরিব তাদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে করে, যে আমি বললাম যে একটা শ্রমিক মজুরের বেতন ছিল আগে 125 টাকা, সেটা বেড়ে এখন কিন্তু 250, 300, 400 টাকা, 500 টাকা হচ্ছে। এটা রাজমিস্ত্রি 500-600 টাকা আয় করে। এটা হয়েছে আমাদের ইয়ের জন্য। তবে আস্তে আস্তে, যেমন ফার্মের মুরগি, এটা কিন্তু দাম এখন খুব কম, 125 টাকা, 20 টাকায় ফার্মের মুরগি পাওয়া যায়। কাজেই আমাদের দেশের মানুষ ফার্মের মুরগি খেতে চায় না। তোমাদের কি, তোমরা কি বলো যে ফার্মের মুরগি খাবো না, এরকম অনেকে বলে, দেশি মুরগি যে সেটা খেতে চায়। তো কিন্তু আমেরিকা প্রেসিডেন্ট ক্লিন্টন কিংবা ওবামা কিংবা সবচেয়ে যে বেশি ধনী বিল গেট, তারাও কিন্তু ফার্মের মুরগি খায়। অথচ আমাদের দেশের মানুষ ফার্মের মুরগি খেতে চায় না। ফার্মের মুরগি খুব সস্তা। পাঙ্গাস মাছ, তারপরে তেলাপিয়া মাছ, এগুলা মানুষ চাষ করে, এগুলোর মধ্যে যথেষ্ট প্রোটিন আছে, প্রোটিন বা আমিষ জাতীয় আছে, উপাদান আছে, এগুলো খুব ভালো। এগুলোও মানুষ খেতে চায় না, এগুলো বলে যে এগুলো কম দামের খালি পাপ্তা মাছ, এই মাছ এগুলো খেতে চায়। তো এগুলো বিবেচনা করে আস্তে আস্তে ইনশাল্লাহ দেশের অর্থনীতি উন্নত হচ্ছে, ভালো হবে। এই অন্যান্য পুষ্টি জাতীয় খাবার, এখন সরকারের, বর্তমান সরকারের, জননেত্রী শেখ হাসিনার সরকারের লক্ষ্য হলো যে আমরা চালের যে দরকার, সেটার চালের
অভাব আমরা মিটিয়ে ফেলছি। এখন আমাদের কাজ হবে কি করে আমাদের ছেলে মেয়েদেরকে পুষ্টি জাতীয় খাবার, দুধ, মাছ, মাংস এগুলো দিতে পারি, তার ব্যবস্থা করতে হবে। মাননীয় মন্ত্রী, আমি সুমি আক্তার, আমি এসেছি ঢাকা মোহাম্মদপুর থেকে, 7ম শ্রেণীতে পড়ি। আমাদের দেশে অতিরিক্ত জনসংখ্যার চাপে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। একসময় দেখা যাবে ফসলের জমিই নেই, তখন কি হবে? খুব ভালো প্রশ্ন, তোমাকে অনেক ধন্যবাদ। ইটস এ ভেরি গুড কোশ্চেন। জমি কমে যাচ্ছে সেটা ঠিকই, আস্তে আস্তে, বা জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকার জনসংখ্যা যাতে না বাড়ে এটা কমানোর জন্য নানান কর্মসূচি বাস্তবায়ন করছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ আমরা যেটা বলি সেটি চলছে। আরেকদিকে আমরা এমন পলিসি, এমন নীতি নির্ধারণ করছি যাতে যত্রতত্র শিল্প কারখানা, বাড়িঘর ঘুরে না ওঠে। ইটের কারখানা হচ্ছে, শিল্পায়ন আবার দরকার। শুধু কৃষি থেকে তো মানুষের কর্মসংস্থান হবে না, তাই না? শিল্প কারখানা করতে হবে যেখানে তোমাদের কাজের হবে, সংস্থান হবে। তো সেই দিক বিবেচনা করলে কিছু জমি যাবে। তবে আমাদেরকে এটা প্রয়োজনীয় খাবার তৈরি করার জন্য যে জমি আছে সেই জমি থেকে বেশি উৎপাদন যাতে হয়। তোমরা বড় হইয়া গবেষণা করে যারা কৃষিতে যাবা আরও উন্নত জাত বের করবা, যে জাত থেকে উৎপাদন অনেক বেড়ে যাবে। যে আমাদের দায়িত্ব হবে উন্নত জাত বাস করে প্রতি বিঘা জমিতে, প্রতি ইউনিট জমিতে আমাদের উৎপাদন বাড়াতে হবে। তাহলে জমি কমলেও যেন আমরা এটাই করতে পারি, প্রয়োজনীয় খাবার আমরা অভ্যন্তরীণ অর্থাৎ বিদেশের উপর নির্ভরশীল না হয়ে আমাদের জমি থেকে এই খাদ্য উৎপাদন আমরা করতে পারি। এটার জন্য আমাদের সুন্দর ভালো পলিসি লাগবে এবং মেধাবী গবেষক লাগবে যারা গবেষণা করে আরও উন্নত মানের জাত আবিষ্কার করবে। মাননীয় মন্ত্রী, আমার নাম লাবণ্য আক্তার, আমি 9ম শ্রেণীতে পড়ি। পড়ালেখার পাশাপাশি আমি শিশু প্রতিনিধি হিসেবে কাজ করি। আমি আসছি ঢাকা করাতিটোলা থেকে। নদী ভরাট ও ভাঙনের ফলে জমির উর্বরতা কমে যাচ্ছে। এই সমস্যা কীভাবে সমাধান হবে? বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী এই নদীর নাব্যতা বৃদ্ধির জন্য অনেক কর্মসূচি, কিন্তু আমাদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ আমাদের বিভিন্ন জায়গায় ভাগ করে দিতে হয়। সেই সম্পদ আমরা, এই যে বিদ্যুৎ খুব দরকার, বিদ্যুৎ না থাকলে তোমরা সরকারকে গালাগালি দাও, বিদ্যুৎ না থাকলে পানি থাকে না, পড়া যায় না, পড়াশোনা বন্ধ হয়ে যায়, মায়েরা কষ্ট পায়। বিদ্যুৎ তো করতে হবে। তো কাজে এই যে নদী ভরাট সেটাও আমরা করি, যে বুড়িগঙ্গা কেমন নষ্ট হয়ে গেছে, শীতলক্ষা নদীর নাব্যতা কমে গেছে। এগুলা নাব্যতা বৃদ্ধির জন্য সরকার অনেক অর্থ ব্যয় করে বিদেশ থেকে ড্রেজার কিনে নিয়ে আসতেছে। সেই ড্রেজার দিয়ে আমরা জমি করছি, এই নদীর নাব্যতা বাড়াচ্ছি। তো নদীর নাব্যতার দরকার, নাব্যতা বাড়লে পলিমাটি আসে, বন্যার পানি আসে, সেটা আবার যায়, জমিতে যায়। সেটা আমাদের নদীর নাব্যতা বৃদ্ধিটা অনেক দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ। বন্যা যাতে কম হয়, নদীর পানি পরিষ্কার থাকবে, এবং এটা আমাদের জন্য খুবই দরকার। মাননীয় মন্ত্রী, আমার নাম সালমা আক্তার, আমি বাসিন্দার থেকে আসছি, আমি ক্লাস 5 পড়ি। বাংলাদেশে প্রায় নানা ধরনের দুর্যোগ আঘাত করে। এই সময় বিপুল পরিমাণ জমির ক্ষতি হয়, ক্ষয়ক্ষতি হয়। এর ফলে ফসলেরও ক্ষয়ক্ষতি হয় এবং খাদ্য ঘাটতি দেখা যায়। এর পরিস্থিতি মোকাবেলায় আপনার মন্ত্রণালয় কী পদক্ষেপ নিচ্ছে? দুর্যোগ মানে যেমন বন্যা হয়, বন্যা হলে বন্যার অবশ্যই দুটি দিক আছে। বন্যার পানির সাথে পলিমাটি আসে, উঁচু জমি, বন্যা যখন বেশি হয় তখন উঁচু জমিগুলোতে এই বন্যার পানি গেলে তখন ওই বন্যার পানির সাথে যে পলিমাটি আসে সেগুলোর মধ্যে অনেক প্রয়োজনীয় উপাদান, বিভিন্ন এলিমেন্ট, এই যে যেমন সালফার, মলিবডেনাম, এই ধরনের যে সমস্ত উপাদান গাছের জন্য দরকার। বলা হয় যে গাছের 17টা ইম্পর্টেন্ট এসেনশিয়াল এলিমেন্ট আছে। এই 17টার একটা যদি না থাকে তাহলে একটা গাছ বড় হবে না। যেমন মলিবডেনাম খুব সামান্য লাগে, বোরন সামান্য লাগে, কিন্তু যদি করে যদি আমরা অ্যানালাইসিস করে এটা সরায় দেই, বোরন ছাড়া যদি একটা মাটি হয় সেই মাটিতে কোনো গাছপালা হবে না। সব গাছের জন্য 17টা এই যে পলিমাটিতে এগুলো আসে সেটা খুব আমাদের জন্য দরকার। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে আবার উপকূলবর্তী এলাকায়, কোস্টাল এরিয়াতে, সেখানে স্যালাইন ওয়াটার অর্থাৎ লবণাক্ত পানি আসে। লবণাক্ত যখন পানি আসে তখন ফসলের জমি লবণাক্ততায় ভরে যায়, নষ্ট হয়ে যায়। লবণাক্ত জমিতে ফসল হয় না। কাজে এগুলো নিয়ে আমাদের গবেষকরা কাজ করছে, আমরাও কাজ করছি, যাতে প্রতিকূল পরিবেশে প্রাকৃতিক দুর্যোগ হলে যে ক্ষতি হয়
ফসলের ক্ষয়ক্ষতি হয়, যেমন ফ্ল্যাশ ফ্লাড হলে জমিতে ফসল আছে, ফসল নষ্ট হয়ে যায়। এগুলো যাতে না হয় তার জন্য আমরা অনেক উদ্যোগ গ্রহণ করছি।